গোপাল ভাঁড় নামটা শুনলেই কেমন যেন একটা হাসির আবেশ চলে আসে তাই না? কিন্তু তার নিছক হাস্য কৌতুকের আড়ালে যে কি পরিমাণ বুদ্ধি আর জ্ঞান লুকিয়েছিল সেই গল্পটাই আমরা আজ খুঁজে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। গোপাল ভাঁড়ের বুদ্ধির আঁচ পেতে আসুন শুরুই করা যাক একটা ধাঁধা দিয়ে। এমন একটা প্রশ্ন যেটা একসময় মহারাজা কৃষ্ণচন্দ্রের গোটা রাজসভাকে একেবারে চুপ করিয়ে দিয়েছিল। মানে ঠিক কী ধরনের বুদ্ধির কথা আমরা বলছি তার একটা ছোট্ট ঝলক আর কি। উত্তরটা শুনলে অবাক হবেন। একদমই সহজ, অথচ কি গভীর। উত্তরটা হলো আপনার নিজের নাম। জিনিসটা আপনারই, অথচ দেখুন আপনার চেয়ে অন্যরাই কিন্তু এটা অনেক বেশি ব্যবহার করে। আর এটাই ছিল গোপালের খাসিয়ত, সবচেয়ে কঠিন সমস্যার এমন সহজ কিন্তু অসম্ভব বুদ্ধিদীপ্ত সমাধান বের করে আনা। তো কে ছিলেন এই গোপাল ভাঁড়? চলুন আমাদের এই গল্পের মূল চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক আর দেখে নেওয়া যাক ঠিক কোন সময়ে কোন পরিস্থিতিতে তার আবির্ভাব ঘটেছিল। সময়টা অষ্টাদশ শতক, নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রের জমজমাট রাজসভা। সেখানেই ছিলেন গোপাল, সবার প্রিয় বিদূষক। কিন্তু তার কাজটা শুধু রাজাকে বা সভাসদদের হাসানোতেই আটকে ছিল না, একদমই না। তিনি ছিলেন রাজার সবচেয়ে কাছের মানুষদের একজন বিশ্বস্ত উপদেষ্টা। আর এই গুণটাই কিন্তু তাকে সবার থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। তো তার এই কিংবদন্তি হয়ে ওঠার পেছনের কারণটা কি? কি করে তার বুদ্ধির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল? চলুন এবার তার বিখ্যাত কিছু গল্পের গভীরে যাওয়া যাক, যে গল্পগুলোই তাকে সবার কাছে পরিচিত করে তুলেছে। একটা মজার গল্প বলি। ধরুন, একদিন পেট পুড়ে খাওয়ার পর গোপাল রাজাকে বললেন তার পেটে আর একটা সর্ষে দানা ঢোকারও জায়গা নেই। কিন্তু ঠিক তার পরেই মহারাজা যখন এক থালা আম নিয়ে এলেন, গোপাল কিন্তু মহানন্দে সবটা খেয়ে ফেললেন। রাজা তো অবাক। এর জবাবে গোপালের সেই বিখ্যাত উক্তি, মহারাজ, আম হলো ফলের রাজা, তাই তিনি আসছেন দেখে আমার পেটের সব সাধারণ খাবার দাবার তার জন্য জায়গা ছেড়ে দিয়েছে। কি অসাধারণ উত্তর, তাই না? তার সমস্যা সমাধানের ধরনগুলো ছিল একেবারেই অন্যরকম। যেমন ধরুন সোনার বার চুরির এই বিখ্যাত ঘটনাটা। রাজকোষ থেকে সোনা গায়েব, অথচ ভেতরে ঢোকার কোনো চিহ্নই নেই। তখন গোপাল কি করলেন? তিনি একটা পাত্রে কালি মাখিয়ে দিলেন আর বললেন যে আসল চোর সে এই পাত্রটা ছুলেই তার হাত কালো হয়ে যাবে। এরপর কি হলো? সবাই যখন পাত্রে হাত ডোবালো, আসল চোর ভয়ে পাত্রটা ছুলোই না। ফলে একমাত্র তার হাতই পরিষ্কার থেকে গেল আর সে সহজেই ধরা পড়ে গেল। ভাবুন একবার, সামান্য কালি আর মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে কি দারুণভাবেই না তিনি চোর ধরে ফেললেন। আর তার এই বুদ্ধি কিন্তু শুধু মজা করার জন্য ছিল না, এর একটা উদ্দেশ্যও ছিল। যেমন রাজার নতুন পোশাকের গল্পটার কথা ভাবুন। যখন রাজসভার সবাই রাজার সেই অদৃশ্য পোশাকের প্রশংসায় পঞ্চমুখ, তখন কে সত্যিটা বলার সাহস দেখিয়েছিল? একমাত্র গোপাল। তার জ্ঞান প্রায় এমন সব কঠিন সত্যি সামনে নিয়ে আসত যা অন্যেরা ভয়ে মুখেই আনতে পারত না। আর এখান থেকেই আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি। গোপালের ঠাট্টা তামাশাগুলো কিন্তু কখনোই শুধু হাসানোর জন্য ছিল না। প্রত্যেকটা কৌতুকের পেছনেই থাকত একটা গভীর অর্থ বা কোনো না কোনো বার্তা। তার চরিত্রটা বুঝতে হলে এই দ্বৈত ভূমিকাটা বোঝা খুব জরুরি। মানে বাইরে থেকে দেখলে তিনি একজন সাধারণ বিদূষক, যিনি সবাইকে হাসাচ্ছেন, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় তিনি আসলে সমাজের একজন কড়া সমালোচক। তার মজার গল্পগুলোর মাধ্যমে তিনি আসলে জীবনের বড় বড় শিক্ষা দিতেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি এই বিদূষকের আড়ালে থেকেই সাধারণ মানুষের হয়ে কথা বলতেন, বড় বড় অন্যায় আর ভণ্ডামি বিরুদ্ধে আওয়াজ তুলতেন। আসলে গোপালের প্রায় প্রত্যেকটা গল্পের মূল বার্তা একটাই, বুদ্ধি আসল শক্তি। তিনি বারবার এটাই প্রমাণ করেছেন যে সমাজে কার কত বড় পদ বা কার কত গায়ের জোর, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল মগজাস্ত্র। তার গল্পগুলো আমাদেরও যেন এটাই শেখায় যে প্রতিষ্ঠিত নিয়মকে প্রশ্ন করো আর বুদ্ধি দিয়ে যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসো। কিন্তু একটা প্রশ্ন মনে আসেই, অষ্টাদশ শতকের একটা চরিত্র এত বছর পরেও আজও কি করে এত প্রাসঙ্গিক? প্রজন্ম ধরে কেন তার গল্পগুলো এখনও আমাদের মুখে মুখে ফেরে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। কারণ গোপালের গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এগুলো আজও জীবন্ত, ঠাকুমা দিদিমার মুখে, গল্পের বইয়ের পাতায়। আর এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই চরিত্রটা আমাদের মধ্যে বেঁচে আছে। তার এই যাত্রাপথটা কিন্তু বেশ আকর্ষণীয়। অষ্টাদশ শতকে যে গল্পগুলো শুধু মানুষের মুখে মুখে ঘুরত, ১৯ শতকে এসে সেগুলো প্রথম ছাপাখানার মুখ দেখল। আর এখন তো গোপাল ভাঁড় বই, থিয়েটার, এমনকি অ্যানিমেশন ফিল্মও জনপ্রিয়। অর্থাৎ সময়ের সাথে সাথে তার গল্পগুলো নতুন নতুন রূপে আমাদের কাছে ফিরে আসছে।
কিন্তু এত কিছুর পরেও গোপাল ভাঁড়কে নিয়ে সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় প্রশ্নটা কিন্তু এখনও বাকি। আচ্ছা, ইতিহাস আর কিংবদন্তির মধ্যে আসল সত্যিটা ঠিক কী? তার এত জনপ্রিয়তা, এত গল্প, অথচ ইতিহাসবিদরা একটা অদ্ভুত সমস্যার মুখোমুখি। সমস্যাটা হল মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কোনো সরকারি নথিতে গোপাল ভাঁড় নামে কোনো বিদূষকের উল্লেখই পাওয়া যায় না। ভাবা যায়, ভারতচন্দ্রের অন্নাদামঙ্গলের মতো গুরুত্বপূর্ণ বইয়ে রাজসভার অনেকের নাম আছে, কিন্তু গোপালের নাম নেই। আর ঠিক এখান থেকেই একটা খুব ইন্টারেস্টিং থিওরির জন্ম হয়েছে। অনেক গবেষক মনে করেন গোপাল ভাঁড় হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তিই ছিলেন না। হতে পারে তিনি ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিগত চিকিৎসক গোবিন্দরাম রায়েরই একটা লোককথার রূপ। ব্যাপারটা কিন্তু যৌক্তিক, কারণ একজন চিকিৎসক হিসেবে তিনি অবশ্যই জ্ঞানী ছিলেন আর রাজার সর্বক্ষণের সঙ্গীও ছিলেন। তাই হতেই পারে তার বুদ্ধির গল্পগুলোই পরে গোপাল ভাঁড় নামে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম? গোপাল ভাঁড় কি সত্যি ইতিহাসে ছিলেন, নাকি তিনি ছিলেন রাজার আড়ালে থাকা কোনো বুদ্ধিমান চিকিৎসক? অথবা হতে পারে গোপাল একটা গোটা প্রজন্মের সম্মিলিত বুদ্ধিরই একটা নাম? সত্যিটা যাই হোক না কেন, একটা জিনিস স্পষ্ট, তিনি বাস্তব হন বা কিংবদন্তি, বুদ্ধি আর জ্ঞানের এক কালজয়ী প্রতীক হিসেবে গোপাল ভাঁড় আজও আমাদের সংস্কৃতিতে অমর হয়ে আছেন, আর আমাদের ভাবিয়ে তোলেন ইতিহাস আর লোককথার মাঝের সেই অস্পষ্ট সীমারেখাটা নিয়ে।